এই সরকারের দালাল যারা, তারা আবার আমাদেরকে ফ্যাসিবাদের দালাল বানিয়ে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলতে পারি, এগুলো তো রেকর্ডেড। শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেক সিনিয়র সাংবাদিক, তারকা, চিত্র তারকা, ক্রীড়া জগতের অনেকের সাথে আমাদেরকেও, তার মধ্যে আমার নামও ছিল, প্রথমে বানিয়ে দেওয়া হলো। এর আগে বলা হলো ফ্যাসিস্টের দোষর, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হ্যাঁ, শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করার কারণে বা শ্রদ্ধা নিবেদনের কারণে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তো প্রথমে ফ্যাসিস্টের দোষর, এরপরে কালচারাল ফ্যাসিস্ট, এরপরে সন্ত্রাসী, সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হলো, অভিযুক্ত করা হলো। এবং একজন লিখেছেন এখানে আপনার, যে আপনি 4-5 দিন আগে লাইভ প্রোগ্রামে আপনি আশঙ্কা করেছিলেন আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে, ঠিক তার 5-6 দিনের মধ্যে আপনাকে গ্রেপ্তার করা হবে। জি, এরকম আশঙ্কা আমি করছিলাম, আমার মতো আরো অনেকেই করছেন, নিশ্চয়ই করেছেন, এখনো অনেকে করছেন, এবং সাধারণ মানুষ তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। এটা তো লুকোচুরি কিছু নেই। আচ্ছা, এখন আমরা ওইদিকে একটু যাই, যে জীবনটা একেবারেই জানি না। আপনাকে জেলে নেওয়া হলো ওই দিন থেকে একটু শুনি। ওই দিন থেকে মামাবাড়ি ছিলাম, মামাবাড়িতে আদর আপ্যায়ন কেমন হয় তত জানি। মামাবাড়ি কোন মামাবাড়ি? কাশিমপুর না কোনটা? কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো। ওইখানে 21 দিন থাকার পরে পরবর্তীতে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হলো। যে কারাগারে দেওয়া হলো সেটাকে বলা হয়, মানে এটা আনঅফিসিয়ালি ওটা পানিশমেন্ট জেল নামে ডাকা হয়। কাশিমপুর 1, 2, 3, 4, তো কাশিমপুর একটা হচ্ছে পানিশমেন্ট জেল। মানে ওখানে খুবই কড়াকড়ি, যার যে জিনিসের প্রয়োজন নেই সেটাই ইম্পোজ করা হয়, এই জন্য ওটাকে বলা হয় পানিশমেন্ট জেল। তো কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, এবং আমার তো মনে হয় এখন তিল ধারণের জায়গা নেই কারাগারের ওয়ার্ডগুলোতে, সেলগুলোতে যেভাবে আটক করা হচ্ছে। আর জেলের অভিজ্ঞতা আমার সবার যাওয়া উচিত একবার করে। প্রথম দিন কয়টার সময় পৌঁছেন জেলে? আমাদেরকে আদালত থেকে যখন কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো, সবকিছু সব ধরনের প্রসিডিউর মেনটেন করে আদালত কেরানীগঞ্জ জেলে প্রবেশ করলাম সম্ভবত বিকাল 4টা, 4:30টার দিকে কেরানীগঞ্জে, যেহেতু 10টার সময় আদালতে তোলা হয়েছিল। তারপরে সবকিছু মেনটেন করে কারাগারে প্রবেশ করলাম 4টা, 4:30টার দিকে। এরপর তো থালাবাটি, কম্বল, জেলখানার সম্বল, একটা করে কম্বল বুঝিয়ে দেওয়া হলো, একটা করে বালিশ বুঝিয়ে দেওয়া হলো। আর ওখানে যারা আছেন অধিকাংশই নিরীহ মানুষ, যাদেরকে বিভিন্ন মামলায় আটকে দেওয়া হয়েছে, যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোনোভাবে জড়িত না, কোনোভাবে, দায়িত্ব নিয়ে বলছি আমি, কোনোভাবে না। এরকম অনেক কাহিনী আছে, কত কাহিনী শুনবেন। ব্যবসায়ীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। কি বলা যায়, টার্গেট থাকে তো প্রতি থানায় যে এতজনকে অ্যারেস্ট করা হবে, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানি আমরা যে আজকে অমুক থানাকে এত অ্যারেস্ট দেখাতে হবে। তো সবজি বিক্রেতা রাস্তা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, জামিন করাতে পারছে না, জামিন হচ্ছে না। যার 3 শতক 1 শতক জমি আছে সে সম্পদ, সেটাও বিক্রি করতে হচ্ছে। মানে এগুলো আপনাদের যেখানে নেওয়া হলো, আপনারা সবাই কি একসাথে ছিলেন? যাদেরকে একসাথে ছিলেন না, একসাথে ছিলাম না। ওখানে যেমন আমাদের 16 জনকে তো নেওয়া হলো, ওখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছিল আর কি। ওখানে কয়েকটা ভবন আছে, মানে সে শাপলা একটা ভবন, শাপলা নাম পরে বনফুল ভবন, আমাকে রাখা হলো বনফুল ভবনে।
3-9 সেল নম্বর 3-9। আবার দেখা যাচ্ছে আরো কয়েকজনকে ওই ভবনে দেওয়া হলো। আবার লতিফ সিদ্দিকী সাহেব, তাকে ডিভিশন দেওয়া হলো, তাকে আলাদা ভবনে নিয়ে যাওয়া হলো সাবেক মন্ত্রী হিসেবে, তিনি ডিভিশন পেলেন। আবার আরো অনেককে শাপলা ভবনে দেওয়া হলো, অন্য ভবনে দেওয়া হলো, এইভাবে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন জায়গায় দেওয়া হলো। আপনাকে ডিভিশন দেওয়া হয়নি? না, আমি তো আর তেমন কেউ নই যে আমাকে ডিভিশন দেওয়া হবে। সাংবাদিক তো বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সাংবাদিক তো এমন কোন চরিত্র না তাকে ডিভিশন দিতে হবে। নিশ্চয় না, নিশ্চয় না, ছাপোষা সাংবাদিক পালন করা। এই যে কয়েকজন একসাথে অ্যারেস্ট হলেন, তাদের কেউ কি ছিলেন আপনার সাথে? হ্যাঁ, ছিলেন ওই ভবনেই ছিলেন, অন্য সেলে ছিলেন, দেখা সাক্ষাৎ হতো। মানে আপনার সেলে ছিলেন না? আমার সেলে আমি বাদে আমার যারা মানে মামলার অন্য যারা আসামি তাদের মধ্যে কেউ ছিল না, অন্য মামলার আসামিরা ছিল। আমাদের রুমে আমরা এখানে 4 জন ছিলাম। সেলটা তো ছোট। মেঝেতে থাকতেন না? অবভিয়াসলি মেঝেতে। এখানে তো বক্স কাট দেওয়া হবে না। 4 জন তো 4 জন এত ছোট সেলের কথা আমি শুনি নাই, কিন্তু বড় সেল যা আমার একটা অভিজ্ঞতা আছে, অনেক বড় সেল থাকে সেটা। 4 জন তো খুব ছোট সেল সেটা। হ্যাঁ, মানে কেরানীগঞ্জ সেলটা, এখানে সম্ভবত শেখ হাসিনা এই কারাগারটি বানিয়ে গিয়েছিলেন। আমরা তো আর কোনো দলের না, হয়তো তার দলের এখন যারা কারাভোগ করছেন সম্ভবত তাদের জন্যই বানিয়ে দিয়ে গেছেন। আমি একটু মজা করে বলছি আর কি। এই কারাগারটা একটু উন্নত, কেরানীগঞ্জ কারাগারটা। ওখানে মোটামুটি সেল সিস্টেম, ওয়ার্ডও আছে খুব কম। আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে কাশিমপুর কারাগার যেখানে নিয়ে যাওয়া হলো, ওখানে আবার ওয়ার্ড বেশি, এক ওয়ার্ডে। আমি যখন প্রথম যাই তখন হ্যাঁ, ওয়ার্ডে দেখা যাচ্ছে 15। টয়লেট তো ভেতরেই, টয়লেটটা তো ভেতরে 100-150 মানুষের জন্য 2টো টয়লেট। তো আর বললাম তো যে তিল ধারণের জায়গা এখানে নেই। এখন তো কাশিমপুর কারাগারে তো মানে ওই দিন কি রাতের খাবারটা কি ছিল? ওই দিন রাতের খাবার সম্বন্ধে জানতে চাচ্ছেন? খাবার মনে করেন সকালে লাল আটা রুটি আর হয়তো সবজি। দুপুরে হয়তো দুপুরে রাতের জন্য সব ফ্রাই করা থাকে, সে মুরগির ফ্রাই, একটু সাইজ মুরগির মাংস অথবা মাছ, সে তেলাপিয়া হোক কিংবা পাঙাশ হোক, তার 1 টুকরো মাছ, এগুলো ফ্রাই করার কারণও আছে। কারণ ওই যে রান্না করে ঝোল ভেঙে যাবে তো ফ্রাই করে ডিস্ট্রিবিউশনের সমস্যা হয়, এটা সত্য কথা। তো ওই যে 1 টুকরো মাছ আর ভাত, সাথে ডাল, দুপুরে এবং রাত্রে এই সিস্টেম। আর সকালে তো রুটি আর সবজি। এখন কেউ ফাইলের খাবার, এগুলোকে বলে ফাইলের খাবার, অর্থাৎ ফাইলে বসিয়ে টানা 4 ফাইল করে সব বন্দীরা বসে, তখন তাদের সামনে এগুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ 6টাই খাবার। আবার অনেকে আছেন যে খাবার কিনে খেতে পারেন, অন্যথা ক্যান্টিন সিস্টেম আছে। ক্যান্টিন মানে তাই বলে এই নয় যে টেবিল চেয়ার আছে সেখানে বসে আমি কিনে খাচ্ছি। মানে সেল সিস্টেম, সেলে আপনি টোকেন টাকা দিচ্ছেন, টাকা তো না, ওখানে পিসি বলে, একজন নামে অ্যাকাউন্ট থাকে, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আপনার পরিবারের সদস্য বা আমার পরিবারের সদস্য টাকা দিয়ে আসছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি খাবার কিনে খেতে পারছেন। হয়তো মুরগির মাংস রয়েছে, মাছ রয়েছে, ডিম রয়েছে, সবজি রয়েছে, সবার তো কিনে খাওয়ার সাধ্য থাকে না। মানে আপনি কি এই খাবারই খেতেন না কিনে খাবার চেষ্টা করতেন? আমি কিনে খাওয়ার চেষ্টা করতাম। কোন রাজবন্দী ছিল আপনার সাথে, রাজনৈতিক কারণে বন্দী আপনার ওই সেলে? হ্যাঁ, কাশিমপুর কারাগারে যেই ভবনটিতে আমি ছিলাম ওটা রাজনৈতিক, ওটার নামই হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হবে তাদেরকে সব ওই ভবনে দেওয়া হবে। সব সন্ত্রাসী গুলো ফরচুনেটলি
অথবা আনফরচুনেটলি ওই ভবনের নাম কিন্তু যমুনা। যমুনা আমি কি কারণে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যমুনাতে আমরা যারা থাকতাম তারা সবাই সন্ত্রাস বিরোধী, সবাই বলতে 95-8% সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হয়েছে বা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যারা আটক হয়েছে তাদেরকে রাখা হতো। আর যেহেতু রাজনৈতিক মামলা, এখন রাজনৈতিক মামলায় আমি তো এর আগে বলেছি যারা আটক হচ্ছেন তারা যে সবাই রাজনীতি করে এসেছেন, তারা সবাই আওয়ামী লীগ করে বা মিছিল করতে গিয়ে ধরা খাচ্ছেন, নিশ্চয়ই এমন নয়। ফাঁসিয়ে দেওয়া হচ্ছে অনেকে, আমাদের সাধারণ মানুষ, তাদেরকে আনা হচ্ছে। ভাই বললে এটা সারা রাত বলা যাবে, সারা রাত বলা যাবে না। আমাকে অনেকে বলেছেন যারা জেলের অভিজ্ঞ সাম্প্রতিক আর কি, রাতে নাকি মশার প্রকোপ এত বেশি, রাতে ঘুমাতে পারে না, দিনে ঘুমানোর চেষ্টা করতেন। সত্য কথা, সত্য কথা। এবং কেরানীগঞ্জে তো আমি আমার যিনি রুমমেট ছিলেন, এক ভদ্রলোক ছিলেন ইবাদ নাম করে, তিনি একজন ব্যবসায়ী, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। চাঁদা দাবি করা হয়েছিল তার কাছ থেকে আমি যেটা শুনেছি, চাঁদা না দেওয়াতে তাকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তো উনি যেমন আমাকে গল্প করেছিলেন, ভাই আপনার কপাল ভালো, না গরম না শীতের মধ্যে আসছেন। তো এই যে শীত শুরু হয়ে গেছে, তো কপাল আবারও ভালো যে আমি শীত শুরু হওয়ার আগে চলে আসছি, মানে আসতে পেরেছি হয়তো কোনোভাবে উপরওয়ালার দয়ায়। তো মানে এই সময় নাকি এই পরিমাণ মশা, যে 3 তলাতে যে রুমে ছিলাম, হাত দিয়ে মারলে মোটামুটি 4-5টা মশা হাতের মধ্যে চলে আসে, এই পরিমাণ মশা। মোট কতদিন ছিলেন আপনি জেলে? আমি 2 মাস 17 দিন। মানে সময় কাটাতেন কিভাবে, কি চিন্তা করেন? খুব মানে কোশ্চেনটা খুবই, কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে হয়তো না। আমার সময় কাটানোটা ছিল হয়তো আমি একটু নামাজ কালাম পড়ি, সেগুলো পড়তাম। কোরআন শরীফটা ভুলে গিয়েছিলাম, কোরআন শরীফটা ওখানে অনেকে আছে বন্দীদের মধ্যে যারা বেশ কোনো কোনো জায়গায় ইমামতি করতেন বা কোরআনে হাফেজ, তাদের কাছে একটু তালিম নিলাম। এটা একটা অ্যাচিভমেন্ট, এটা শিখেছি, থ্যাঙ্কস গড, এটা বলতে হবে আর কি। আর ওখানে টিভি আছে, সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেল বাংলাদেশের, বিটিভি শুধু দেখা যায়। আর টি স্পোর্টস খেলাধুলা চ্যানেলটা, এই আর কি। আর পত্রিকা ঢোকে, দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা আমার দেশ, দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা। মানে ওখানে তো চুজ করার কোনো অপশন নেই, 2টো পত্রিকা ঢোকে, 3টে পত্রিকা ঢোকে, আমার দেশ, যুগান্তর এবং ইত্তেফাক। যা যা পছন্দ সবাই তো রাখে না, হয়তো কোনো কোনো শ্রেণী রাখছে, নিয়ে আবার শেয়ার করে ভাগাভাগি করে পড়া হয়। তো এই আর কি। আর সময় কাটানো, খেলাধুলার ব্যবস্থা আছে, অনেকে খেলাধুলা করেন সব জায়গায়। কেরানীগঞ্জে ছিল, আবার এখানে কাশিমপুরেও আছে, তবে পরিসরটা কোথাও ছোট কোথাও বড়। কেরানীগঞ্জে তো মানে খুবই, আমি বলবো যে এটা ব্যবস্থা এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে, মোটামুটি। খুব বেশি ওয়েল ফার্নিশড বা ওয়েল ডিজাইন বা রাজকীয় স্টাইলে চলছে আমি সেটা বলছি না। মানে কারাগার যা বলতে যা বোঝায়, তার মধ্যে নতুন কারাগার হিসেবে কেরানীগঞ্জটা মোটামুটি ভালো। মানে যদি কম্পেয়ার করা যায় কাশিমপুর এবং কেরানীগঞ্জের সাথে, তো কেরানীগঞ্জ রিসোর্ট আর কাশিমপুর। আর আমার সময় কাটানোটা আসলে মানুষের গল্পগুলো শুনতাম, এত গল্প। আমি একটু আগে বলছিলাম, হয়তো কথা শেষ করতে পারিনি, প্রত্যেক পুরুষেরই অন্তত মহিলা না হোক, প্রত্যেক পুরুষের একবার জেলে যাওয়া উচিত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হলেও। আপনি বিস্তর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, মানে মানুষের আহাজারিটা জানতে পারবেন, হাহাকারটা জানতে পারবেন, কি দুর্দশার মধ্যে মানুষ আছে, কি মিথ্যা অপবাদ নিয়ে মানুষ আসছে। আমি বলছি না নিশ্চয়ই যারা
শুধুমাত্র নিরপরাধ তারাই জেলে যাচ্ছে, আছে অবশ্যই যারা অপরাধ করেছে, দুর্ধর্ষ অপরাধ করেছে, তারা তো আছেনই। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে তো একটা উপন্যাস, সেই উপন্যাসগুলো সম্বন্ধে ভালো করে জানা যায়। আর একটা আশঙ্কা, একটা আতঙ্ক তো ছিলই, কবে ছাড়া পাবো, কবে পরিবার পরিজনের, সন্তানের কাছে, স্ত্রীর কাছে ফিরে যেতে পারবো, আদৌ পারবো কিনা, এরকম একটা আশঙ্কা তো আছে। এবং আমি জানিয়ে রাখি, আমি এর উপর আলাদা একটা কন্টেন্টই করব। মানুষের যে আহাজারি, 1 শতক 3 শতক জমি যারা আছে, তিনি জমি জমা বিক্রি করে জামিন করাতে পারছে, মানে জামিন হতে পারছে না, কিন্তু লয়ারের ফিসটা তো দেওয়া লাগছে, যে প্রসিডিউর লাগে সেই প্রসিডিউর পারপাস তো খরচ করা লাগছে। আবার যাদের জামিন হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অনেকে এমন অবস্থা আছে, জামিন না থাক, জামিন করাবো না, খামাখা টাকা পয়সা খরচ করে লাভ কি, জামিন করাবো না, যে কয় মাস যায় যাক। এখন আমি একটা মামলার পিছনে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে জামিন হলো, হয়তো আরেকটা মামলা চলে আসছে, তাহলে কি হলো, ওই মামলায় ওই টাকাটা আমার বাঁচে গেল। আবার নতুন মামলায় যেটা এলো সেটাতে আমাকে টাকা পয়সা খরচ করে জামিন হয়তো যদি মেলে ভালো কথা, জামিন হলে আবার একটা মামলা আসছে। ভৌতিক বিষয়। গায়েবী মামলা যেমন আওয়ামী লীগ আমলে হয়েছে, আওয়ামী লীগ আমলে যেমন গায়েবী মামলা হয়েছে, এটা যেমন সত্য কথা, নিরাপদ মানুষ জেল খেটেছে, ওই সৌদি আরবে বা ডেনমার্কে বা আপনার দেশে রয়েছে, তার নামে মামলা হয়েছে, সত্যি কথা। কিন্তু আওয়ামী লীগ আমলে এটা সত্যি কথা, জামিন পেয়েছে মানুষ, জামিন পেয়েছে 1.5 মাস 2 মাস মাথায়, অনেকে নামে শত শত মামলাও হয়েছে, জামিনটা তো মিলেছে, ফান্ডামেন্টাল রাইটস জামিনটা। কিন্তু এখন তো মানুষ জামিন পাচ্ছে না। অতএব এরকম অনেকে আছে যাদের জামিন হচ্ছে, ওই যে বললাম যে একটা পর একটা মামলা আসছে, তারা জামিন করানো বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, মানে যাই হোক থাকি, খামাখার জামিন করিয়ে লাভ কি, এই অবস্থা। শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ডে বলে একটা সমস্যা হচ্ছে ইন্টারনেটে। জি, একটু প্রবলেম। আপনি এই যে কার্জনের সাথে কখনো যোগাযোগ হয়েছে এই সময়টায়? উনি অ্যাজ এ প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, উনি রিভিশন প্রাপ্ত হয়েছেন, উনি আলাদা ভবনে ছিলেন। আটক হওয়ার পর থেকে তার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। আটক সাংবাদিক শাকিল টাকিল ওদের সাথে যোগাযোগ হয়েছে? না, হাই সিকিউরিটি সেলে আছেন, হাই সিকিউরিটি কারাগার কাশিমপুর 1 2 3 4। তো আমি ছিলাম কাশিমপুর কারাগার 1-এ। ওনারা হাই সিকিউরিটি কারাগার মানে আপনার চেয়ে বড় সন্ত্রাসী কিন্তু তারা, কিন্তু হয়তো